তিলোত্তমাকে যে প্ল্যান করে মারা হয়েছে তার বহু প্রমাণ পাওয়া গেছে। প্ল্যান মানে পরিকল্পিত একটি মার্ডার। তিলোত্তমাকে পরিকল্পিতভাবে একটি মার্ডার করা হয়েছে, কারণ সে ওই হসপিটালের বহু দুর্নীতি সম্বন্ধে জেনে ফেলেছিল। তাই এই সন্দীপ ঘোষ তথা তার সাথে যেই সন্দীপ ঘোষের ডান বা আগে পিছনে ওপরে যেসব মানে বড় বড় নেতাকেতারা ছিল বা বড় বড় যে লেভেলের লোকরা ছিল, তারা ভেবেছিল যে এটা একটা সাধারণভাবে চালাকি করে এই মেয়েটিকে এখান থেকে সরিয়ে দিয়ে এটিকে একটি সুসাইড কেস বলে সকলের সামনে তুলে ধরবো। আর মা বাবা যদি বোকা হয় তাহলে সুসাইড বলে মেনে নেবে, কান খবর হবে না, আর কেউ জানতেও পারবে না। কারণ তিলোত্তমা এত কিছু জেনে গেছিলো, সেই কারণে তিলোত্তমা একটি অভিযোগ করবে বলে একটি লিখিত দরখাস্তও দিয়ে ফেলেছিল। হ্যাঁ, ঠিকই শুনছো, একটি লিখিত দরখাস্তও দিয়ে ফেলেছিল যে মেডিসিন নিয়ে গড়বড় চলছে। মেডিসিন বিপ্লব সিং মনে আছে না? এই বিপ্লব সিংহ যেটা মেডিসিন দুর্নীতি, মানে মেডিসিন কী করতো, সরকারি হসপিটালের অনেক মেডিসিন যেগুলো আমরা সাধারণ মানুষরা পাওয়ার কথা বা সরকারি হসপিটালের যে মেডিসিনগুলো আসে সেই মেডিসিনগুলো ইনারা বড় বড় হসপিটাল মানে দোকানে বিক্রি করে দেয়। তাছাড়াও পুরনো মেডিসিন যেগুলো বাতিল হয়ে যায় সেইগুলোকে নিউ প্যাকেজিং করে, নিউ প্যাকেট করে আমাদের কাছে এই যে সাধারণ যেসব জেনারেল মানে পেশেন্টগুলো, যেগুলো সাধারণ পেশেন্টরা ভর্তি হয় তাদের ওপর অ্যাপ্লাই করা হয়। সেই মতো যেসব ওষুধগুলো চেস্ট ডিপার্টমেন্টে যে রোগীদের ওপরে অ্যাপ্লাই করা হচ্ছিলো সেগুলো কাজ করছিল না। এই একটি অভিযোগ তিলোত্তমা জানিয়েছিল তার ডিপার্টমেন্টে বা তার মাথার উপরে যে রয়েছে তার কাছে, যে আমাদের এই মেডিসিনগুলো কাজ করছে না, প্যারাসিটামল কাজ করছে না, এমনকি গ্যাসের ওষুধগুলোও কাজ করছে না, কোনো ওষুধই সেইভাবে কাজ করছে না। এবং আরও অনেক কিছু শোনা যাচ্ছে যে অন্যান্য হসপিটালে যেসব মেডিসিনগুলো লাগতো তার থেকে অনেক বেশি মেডিসিন এই হসপিটালে লাগতো। তা কিন্তু ওদের থেকে যে বেশি, সব জায়গার পেশেন্ট মোটামুটি একই গড়ে একই রকম ভিড় থাকে, তা ওদের এই মেডিসিনে হয়ে যেত, তা আর এই হসপিটালের এই মেডিসিনগুলো যেত কোথায়, কোন পেশেন্টরা নিত? তো এরকম অনেক ছোট ছোট অনেক অভিযোগ এই মেয়েটি এক জায়গায় করেছে তিলোত্তমা। এবং তিলোত্তমার বন্ধুরা কেন মুখ খুলছে না বা তিলোত্তমার বন্ধুরা কারা কারা মুখ খুলেছে, অনেক কিছু জানা গেছে, অনেক কিছু পরিষ্কার হয়েছে, সেগুলোই তোমাদের আজকের ভিডিওতে আমি জানাবো। অ্যাকচুয়ালি মেডিসিন দুর্নীতি, টেন্ডার দুর্নীতি, থ্রেড কালচার এবং পার্কিং দুর্নীতি, মানে ওই হসপিটালের ভেতরে দুর্নীতি ছিল। তাই অনেক দুর্নীতি, 3 বছর ধরে পড়াশোনা করছে, 3rd ইয়ার কমপ্লিট হতে এসেছে, তার মানে মেয়ে ও তিলোত্তমা অনেক কিছু নজরে রেখেছে এবং অনেক কিছু নোট ডাউনও করে ফেলেছিল, যেটা ও ওর ফ্রেন্ড সার্কেলে কিছু ফ্রেন্ডের সঙ্গে আলোচনা করছিল এবং ওরা বেশ একটা ইয়ে করছিল, ইউনিয়ন টাইপের, ইউনিয়ন না মানে বলে না, 8-10 জন মিলে একটা গ্রুপ তৈরি করেছিল যে অভিযোগ দায়ের করবে। সেই জন্যে এই তিলোত্তমাকে মেরে আরও গ্রুপের বাদবাকি মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্যে এই এত বড় পদক্ষেপটা সন্দীপ ঘোষ নিয়েছিল। কিন্তু সন্দীপ ঘোষ ভাবতে পারেনি যে এইরকম জনরোষের মুখে পড়বে, ভাবতে পারেনি, কারণ ওনার মাথায় ছিল বড় মাপের মানুষের হাত। কিন্তু এই যে জনরোষ, এই যে সাধারণ পাবলিক, এই সাধারণ মানুষের এই রকম বিক্ষোভের মুখে পড়তে হবে, আর এই রকম সিবিআই এই রকম কেঁচো খুঁড়ে তদন্ত করে সব কিছু টেনে পেটের ভেতরে হাত ঢুকিয়ে সব টেনে বের করে আনা হবে, এটা ভাবতে পারিনি। তা বিরূপাক্ষকে আজকেও ডাকা হয়েছে এবং এসআইকেও ডাকা হয়েছে, কারণ তারা এসআইকে ডেকে কী জানতে পেরেছে। সেই দিন প্রথম যে দেখার, এসআই কীরকম দেখেছিল তিলোত্তমা কীরকম পজিশনে শুয়েছিল এবং ওর হাত পা কেমন পজিশন ছিল, ওর গায়ে কী ছিল না ছিল, সমস্তটা। সঞ্জয়কে কিভাবে ডেকে রেপ করানো হয়েছে, মানে সঞ্জয়কে ডেকে জাস্ট ওর শরীরে একটা মানে এই নোংরা কাজটা করি, যাতে সুসাইডটা যদি না মানে তারপর রেপ কেসটা ওর কাঁধে বন্দুক রেখে করানো যায়। তা অনেক কিছুই বললাম, ভিডিওটা তোমরা দেখো। আমি যেটুকু বুঝলাম, আমি যেটুকু ওই তিলোত্তমা মানে মার্ডার কেস, এটা মার্ডারই, তিলোত্তমা মার্ডার অ্যান্ড রেপ কেসে যেটুকু আমি বুঝলাম সাধারণ মানুষের ওপর কীভাবে অত্যাচার হচ্ছে, স্টুডেন্টের ওপর, প্রত্যেকটা মেয়ে স্টুডেন্টের ওপর মানে সেই রীতিমতো শারীরিক নির্যাতন হচ্ছে, না শরীর ভোগ করতে দিলে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। যে ইনফরমেশনগুলো আমি এক জায়গায় করতে পেরেছি সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা দেখার পর অবশ্যই তোমাদের মতামত
আমাকে জানিয়ে আমাদেরকে আমাদেরকে আমাদের জাস্টিস পেতে হবে। এই জাস্টিস তিলোত্তমার জাস্টিস, এই জাস্টিস আমাদের জাস্টিস। এই জাস্টিস যদি না পাও, ভেবে রাখবে জীবনে মাজা তুলে দাঁড়াতে পারবে না, মাথা তুলে দাঁড়াতে পারবে না, সারা জীবন এই শাসক দলের পায়ের নিচে থাকতে হবে। আর এই রকম তিলোত্তমা প্রতি মাস নয়, প্রতিদিন কয়েক হাজার তিলোত্তমার মৃত্যু হবে, দেখার পরেও চুপ থাকতে হবে। তার জন্য প্রতিবাদ এখনই, এটাই সময়, এটাই আসল সময় যে প্রতিবাদ করার সময় এসেছে। তাই মুখ বন্ধ না করে একবারে ঝাঁপিয়ে পড়ো, ছিনিয়ে নাও নিজের অধিকার। আমাদের অধিকার আমাদের দিতে হবে। আমরা জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। জাস্টিস আমাদের দিতে হবে, এটা আমাদের অধিকার। গুড ইভিনিং ফ্রেন্ডস, থটস অফ জাস্টিসে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় জানি না কেমন আছো। আমরা কেউ ভালো নেই এই মুহূর্তে, এটুকু আমরা জানি, কারণ তিলোত্তমার বিচার এখনও পাইনি আমরা, এখনও পাইনি। এখনও জিজ্ঞাসাবাদ চলছে, আন্দোলন চলছে, এখনও স্টিল নাও সব মানুষ রাস্তায় আছে। যে এই তিলোত্তমাকে নিয়ে যখন সারা পশ্চিমবঙ্গ উথাল পাথাল হচ্ছে, সেই সময় আরও এক তিলোত্তমার খোঁজ পাওয়া গেল কল্যাণী মেডিকেল কলেজ, যেখানটায় স্টুডেন্টের ওপর কীরকমভাবে থ্রেড কালচার, মানে থ্রেড দেওয়া হয়। এরা পড়াশোনা করতে যায় না, এরা থ্রেড খেলতে যায়। আচ্ছা বলো তো, একটা বাচ্চাকে যখন আমরা জন্ম দেওয়ার পর ধীরে ধীরে স্বপ্ন, তাদের চোখের স্বপ্ন ছোটো থেকে আমরা দেখাতে শেখাই যে স্বপ্ন, যে সে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে জজ হবে, সে ব্যারিস্টার হবে, সে উঁচু পদে কাজ করবে। তো এই থ্রেড যখন এত লড়াই করার পর এইচএস অবধি একটা ফ্যামিলি মেম্বারের কতটা লড়াই থাকে আমরা এই বর্তমানে সবাই জানি। প্রত্যেকটা বাচ্চার পেছনে তার বাবা মার কত বড় অবদান থাকে, সেই বাচ্চার কত ত্যাগ থাকে, তবে গিয়ে একটা উচ্চ মাধ্যমিক পাশ করার পর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার পর সে মেডিকেলে চান্স পাবে, না ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবে, না নার্সিংয়ে চান্স পাবে, না অন্য কিছুতে চান্স পাবে, সমস্ত কিন্তু নির্ধারণ করে এই এত লড়াইয়ের পর। তার মধ্যে এরা ঠিক করে খেতে পায় না, খায় না, টেনশন, ভালো মার্কস পাবো তো, ভালো কলেজে চান্স পাবো তো, ভালো নাম্বার নিয়ে পাশ করতে হবে, নাহলে মান সম্মান চলে যাবে, মা বাবার দিন রাত তোর কিচ্ছু করতে হবে না, তুই শুধু একটাই কাজ কর, ভালোভাবে পড়াশোনা কর, আর নাম্বারটা এমনভাবে পা যেতে যে কোনো ভালো কলেজে তোকে ভর্তি করতে পারি। এই যে ভালো কলেজে ভর্তি করার পর এই যে থ্রেড দিয়ে টাকা নেওয়া, থ্রেড দিয়ে যেটা না চাইতেও সেই কাজটা করানো, থ্রেড দিয়ে তাকে নোংরা কাজের মধ্যে যুক্ত করা। তোমরা জানো এখন প্রত্যেকটা মেডিকেল কলেজ, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রত্যেকটা জায়গায় মেয়েদের ওপর শারীরিক নির্যাতন কীভাবে চলে। তাহলে এই যে লেখাপড়া শিখিয়ে আমরা বলি না, এই যে পস্ট কোয়ার্টার যে কথাটা আমরা বলি, সেখানটাও মেয়েদের উপর অত্যাচার হয়, সেই এরিয়াটাই কিন্তু স্ট্যাম্প মারাই থাকে যে এখানে এই কাজটাই হয়। কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা বড় কলেজ, তার ভেতরেও চলে এই মেয়েদের, যে স্টুডেন্টরা পড়াশোনা করতে যায়, যারা উজ্জ্বল ভবিষ্যতের জন্য যায়, বড় স্বপ্ন নিয়ে ওই কলেজটায় পা দেয়, তার ভেতরেও চলে ওই মেয়েটার উপর শারীরিক শোষণ, শারীরিক নির্যাতন। কি মানে আমরা তাহলে কোথায় যাব? কোথায় এরা যাবে? কিভাবে যাবে? আজকে টলিউডেও দেখা যাচ্ছে, টলিপাড়াতেও, যে কিভাবে থ্রেট করা হয়। আজকে কলেজে মানে মানে সেই প্রশাসন থেকে শুরু করে নেতা মন্ত্রীরা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, মানে ওপরটা একটা পড়াশোনার শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে লেখাপড়া শেখানো হয়, এখানটায় মানুষকে মানে মানুষ গড়ার মিস্ত্রি, মানে এখানটায় মানুষের ছেলে মেয়ে প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ গড়া হয়। তারা আগামী দিনে কোন রাস্তায় যাবে, কিভাবে এরা বড় হবে, এদের দ্বারা আরও 10 জন কীভাবে সেবা পাবে, এদের দ্বারা আরও 10টা মানুষ এদের দেখে শিখে আরও কীভাবে প্রভাবিত হয়ে আরও তারাও বড় মাপের মানুষ হওয়ার জন্যে, মানে এডুকেশান নেওয়ার জন্যে, ডাক্তার হওয়ার জন্যে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্যে, তোমার নার্স হওয়ার জন্যে, এদেরকে দেখে কীভাবে মানুষ, মানে ছোটো ছোটো ছেলে মেয়েরা মনের ভেতরে মানে আরও মনের মানে জোশ আনবে, কীভাবে এদেরকে দেখে জোশের সাথে বড় বড় কলেজে ঢোকার জন্যে মন খুলে পড়াশোনা করবে। আমরা যেমন আগে মুনি ঋষি সবার জীবন কাহিনীটা শুনে শুনে ভাবতাম আমরাও লেখাপড়া শিখলে আজকে এরকম একটা জায়গায় যেতে পারবো, আমরা পড়াশোনা করলে একটা এরকম জায়গায় যেতে পারবো। কিন্তু কোন জায়গায় যাব? এইরকম হসপিটালে যাব যেখানটায় মানে ডাক্তার হওয়ার যে একটা আমরা সার্টিফিকেট আনতে যাব, ডাক্তার হওয়ার আগে নিজেকে নরখাদকের কাছে বিলিয়ে দেবো। এই নরখাদক, এই যে নরখাদকগুলো, তোমরা প্রত্যেকটা বলো তো, তোমরা মা যারা আমার ভিডিও দেখছো, যারা মা বা বাবা, তারা সত্যি কি জানার পর পারবে যে এইরকম কলেজের ভিতরে ছেলে মেয়ে পড়তে পাঠাবো, সে ছেলে হোক মেয়ে হোক, শুধু মেয়ের ওপরে হচ্ছে না, ছেলেদের ওপরেও, ছেলে হোক মেয়ে হোক, এই যে পড়তে পাঠানোর পর এর ওপরে প্রত্যেক রাতে প্রচুর পুরুষ এদের দেহগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে,
ছেলেটারও ছিঁড়ে ছিঁড়ে খাবে, মেয়েটারও ছিঁড়ে ছিঁড়ে খাবে। এদের দেহ বিলিয়ে বিলিয়ে বেলাতে বেলাতে যেদিন মানে সবার আশ মিটে যাবে, তবে গিয়েও একটা ডাক্তারি সার্টিফিকেট পাবে, তবে গিয়েও একটা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট পাবে, তবে গিয়েও একটা গুড নার্সের সার্টিফিকেট পাবে। শরীর বিলিয়ে দিতে হবে, টাকা বিলিয়ে দিতে হবে, সব বিলিয়ে দিতে হবে। তার মানে যে পরিশ্রম, পড়াশোনা, মেধা, এর কোনো দাম নেই। এরকমই আরেকটা উঠে এসেছে, দেখো আমি তোমাদের সামনে করছি। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, কল্যাণী কলেজে একটা পড়ুয়া, তার উপরে কি হয়েছিল। যে ঘটনার পর থেকে প্রতি মুহূর্তে ভয়ে আতঙ্কে কুঁকড়ে গিয়েছিলেন কল্যাণী জেএনএম মেডিকেল কলেজের ছাত্রী তিলোত্তমা। আমাদের সিনিয়রদের একটা কনভোকেশনে পার্টিসিপেট করার কথা ছিল, সেই নিয়ে আমরা প্র্যাকটিস করতে বসেছিলাম। সেই সময় ইউনিয়নের কিছু জন, তারা ইউনিয়ন তখন চালাতো, তারা দরজা ভেঙে ঢোকে, হোস্টেলের দরজা ভেঙে ঢুকে গায়ে হাত তোলে, জিনিসপত্র ওলট পালট করে, বিছানাপত্র উল্টে দেয়। তাদের মধ্যে অন্যতম, যার নেতৃত্বে হয়েছে, আলিম বিশ্বাস, সে এসেছিল। তার সঙ্গে ঋদ্ধিদীপ বিশ্বাস, বিচিত্রকান্তি বালা, হাসানুর জামার মণ্ডল, জিদান ভার, সাগেন মুর্মু, এদের ছাড়াও কয়েকজন আরও ছিল। ওরা বলেছিল যে আমরা কনভোকেশনে পারফর্ম করতে পারবো না, কারণ ওদের আভ্যন্তরিক একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। সেখানে আমরা যেহেতু করতে চেয়েছি, তার জন্যই আমাদের উপরে এভাবে অ্যাটাক করা হয়। আমাদের থ্রেট দেওয়া হয়েছিল যে আমরা যদি কনভোকেশনে পারফর্ম করি 8 ব্যাচে, তাহলে আমাদের একাডেমিক্সে হার্ম করা হবে, সাপ্লি দেওয়া হবে। সাগেন মুর্মু ও আসলে অ্যাকচুয়ালি দরজাটা ভেঙে ঢুকেছিল। তা তখন বাইরে থেকে আমারই ব্যাচমেট আলী, ও তখন প্রেসিডেন্ট ছিল ইউনিয়নে, তো ও আমাকে চিৎকার করে বলছিল যে তুই বাইরে আয়। তো তখন আমি ভেবেছিলাম যে নিশ্চয়ই হয়তো একটা খুব একটা হয়তো ওরা রেগে আছে। তো তখন আমি বাইরে বলেছিলাম যে যে ঠিক আছে, কাল সকালে এই নিয়ে কথা হোক। তো তখন জোরপূর্বক আমার রুমে দরজা ভেঙে ঢুকে সাগেন। তখন ওরা সকলে মিলে আমাকে, একটি খাট ছিল, সেই খাটটা আমার উপর উল্টে দিয়ে তার উপর থেকে এইভাবে লাথি মারছিল। এবং আলিম একটি ভরা জলের ড্রাম ছিল, সেটা দিয়ে আমার মাথায় মারতেও যায়। যাই হোক, কোনোভাবে আমি সেটাকে সেভ করে নিই। আমাকে ঠেলে একদম পেছনে বিছানা ছিল, তার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ঠেলেছিল। তারপরে হাসানুর জামান মণ্ডল যে ছিল, সে এসে আমার নাকে একটা পাঞ্চ করেছিল। তার সঙ্গে সঙ্গে আমাকে বারবার থ্রেট দেওয়া হয়েছিল যে 5 বছর তো এখানে থাকতে হবে, এখানে আমাদের অখিলদা, আলিম, এদের এগেনস্ট থেকে কী করে থাকবে। ব্রিচ অফ সিকিউরিটি যেটা হয়েছিল সেই দিনকে, আমি কোনোদিন এরকম ফেস করিনি, এবং আমি সেই মুহূর্তে নড়তেও পারছিলাম না। আমাকে বারবার বলা হচ্ছিল চোখ নামিয়ে রাখ, কিন্তু আমি জাস্ট ওদের চোখে চোখটাই রাখতে পেরেছিলাম, মুখে কোনো প্রতিবাদ করতে পারিনি, কারণ আমার পুরো শরীর কাঁপছিল তখন ভয়ে যে কী হতে চলেছে। ডাক্তারি পড়াটা ছোটবেলার একটা স্বপ্ন, যারা পড়তে আসে তাদের সবারই থাকে, মা বাবারও অনেক স্বপ্ন থাকে যে মেয়ে ডাক্তার হতে চলেছে। এবং বেশিরভাগ মেডিকেল কলেজ যেগুলো পেরিফেরিতে, বাড়ির থেকে দূরে গিয়ে থাকে, সব পড়ুয়ারা হোস্টেলে থেকেই পড়াশোনা করে। সেইখানে কোনোদিন আমি তো ভাবতে পারিনি অ্যাডমিশন নেওয়ার আগে যে আমাকে এরকম একটা দিন ফেস করতে হবে, যেখানে আমি যেই সিনিয়রদেরকে আগে উইশ করেছি তাদের এরকম একটা হিংস্র রূপ আমাকে ফেস করতে হবে। এবং আমি যে এফআইআর করেছিলাম, তারপরে যেহেতু গ্রাহ্য করা হয়েছিল, তার পাল্টা আরেকটা ফলস এফআইআর। এখন কোর্টের লড়াই চলছে, কিন্তু তার মধ্যেও আমাকে নানানভাবে ফোন করে প্রিন্সিপাল স্যার বারবার বলেছে যাতে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া হয় ব্যাপারটা। কি নাম এই প্রিন্সিপাল? ডক্টর অভিজিৎ মুখার্জি স্যার, যিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন। ওই যেখানে হচ্ছে ডিসিশন, সবাই গিয়ে বলছে নিজেদের, আমাকে কোয়েশ্চেন করা হচ্ছে আমি কেন গেছিলাম। আমি সেই সময় ওখানে অখিলদার অগাধ আনাগোনা একটা এনকোয়ারি রুমের মধ্যে, যেখানে তার থাকারই কথা না। হ্যাঁ, সে যাতায়াত করছে, চলাকালীন সে যাতায়াত করছে। তারপরে দেখছি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে আমার ব্যাচমেটদেরকে জড়ো করে সেখানে স্লোগান দেওয়া হচ্ছে যাতে আমার হোস্টেল ক্যান্সেল করা হয়। আমি দোষী, আমার কোনো ভুল আছে। বাবা মা যখন এসেছিল পরের দিনে, আমি প্রিন্সিপাল স্যারের কাছে দেখা করার চেষ্টা করেছিল। তারপরে আমরা ডিসাইড করলাম যে না, এখানে অত কিছু আমরা রেসপন্স পাচ্ছি না। এখনো অবধি, আজকে অবধি দাঁড়িয়ে মা প্রত্যেক দিন আমাকে ফোন করে কাঁদে, যে কারণ স্পেশালি আরজিকরের যে ঘটনাটা, সেইটার পর এইটা আরও দৃঢ় হয়ে গেছে মনের মধ্যে। চারিদিকে এত করাপশান দেখে যে কোনো সময়ে যে কোনো কিছু হয়ে যেতে পারে, কোনো সিকিউরিটি নেই। আর যদি কিছু হয়ে যায়, তখন সেইটার পাশে দাঁড়াবার জন্য অনেকে মুখ খুলবে না, তখন লড়াইটা কিন্তু নিজেকেই চালিয়ে যেতে হবে। এখন ভয় তো পেতাম, আমি যে একা একা, যেহেতু আমার ফ্রেন্ডসদের থেকে সিকিউর করে দেওয়া হয়েছিল, আমি তো একা একা কলেজে যাচ্ছি, একা একা ফিরছি, রাস্তায় তো যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমাকে কোনো ওকেশনে পার্টিসিপেট করতে দেওয়া হতো না, আমার থেকে কোনো চাঁদা নেওয়া হতো না। আমি নিজেও যেতাম না ভয়ে, যে আমি গেলে যদি সেইখানে আমার উপর আবার কোনো অ্যাটাক হয়।
তো এই অবস্থায় পড়াশোনা করাটাই তো দুঃসাধ্য ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমাকে তো পাশ করতে হবে। আমি চেষ্টা করেছি যাতে আমার সেমেস্টার এক্সাম, প্রফেশনাল এক্সামে আমি মানে নিজের পরিশ্রমে ভালো ফল পাই। কারণ সেখানেও একটা ভয় যে এত কিছু হয়ে যাওয়ার পর আমাকে যদি আবার সাপ্লির মধ্য দিয়ে যেতে হয়, যেটা অনেকের সাথেই ঘটেছে। তো আমার মেন্টাল ট্রমাটা অনেক দিন কন্টিনিউ হয়েছে, এখনো কন্টিনিউ হচ্ছে। আমি এখনো ভয় পাই। আমি একজন তিলোত্তমা, আমার মতো হাজারটা তিলোত্তমা সবকটা মেডিকেল কলেজের মধ্যে আছে, কিন্তু সবাইকে আপনি প্রেজেন্ট করতে পারছেন না বা সবাই মুখ খুলছে না। আমি এতদিন ধরে লড়াই করছি, তাই জন্য আমি মুখ খোলার সাহসটা পেয়েছি। আর তিলোত্তমা দিদির বিচার চাওয়া তো অবশ্যই গো। দিদির পেরেন্টসরা যেটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমি খুব পার্সোনালি ফিল করি, কারণ আমি আমার মা বাবার মধ্যে ওই জিনিসটা দেখেছি। কেন জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনে? এই প্রশ্নে সংবিধান অনেকের মনে সেই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। কেন, সেই প্রশ্নের উত্তর দিলেন কল্যাণী তিলোত্তমা। মানে অমিত দাসের সঙ্গে সরবদ্ধ কেন এইভাবে যে সত্যিকারের এই যে স্টুডেন্টরা কেন এইভাবে আন্দোলনে নেমেছে, কেন এইভাবে আন্দোলনে সব জুনিয়র ডাক্তাররা কেন নেমেছে? সত্যি প্রত্যেকটা মেডিকেল কলেজে, প্রত্যেকটা শুধু মেডিকেল কলেজে না, প্রত্যেকটা কলেজে সে মানে ইয়ে তোমার হচ্ছে মেডিকেল কলেজ বলো, ইঞ্জিনিয়ারিং কলেজ বলো, নার্সিং ট্রেনিং বলো, যেখানে যাবে মানে অন্যান্য প্রত্যেকটা বিভাগে যেখানেই যাবে সেখানেই এরকম থ্রেড আর এই রকম চাঁদা তোলা, টাকাবাজি, অর্থ দুর্নীতিকাণ্ড, মানে ঠিক তিলোত্তমাও এই তিলোত্তমার মতনই প্রতিবাদ করেছিল। সেই কারণে এই তিলোত্তমার পাশে সেই রাতে আরও একজন ছিল বলে এই তিলোত্তমা প্রাণে বেঁচে গেছে। কিন্তু সন্দীপ ঘোষ এ তো সাতের দিমাগ। এ ভাবতে পারছো যে হংকংয়ের মতন একটা জায়গায় গিয়ে সেখানেও এরকম নোংরা কাজ করার পরও ওইখানেও চালাকি করে বেঁচে ফিরে এসেছে। সেখানটায় কতটা টেরিফিক, কতটা টিবেন্ডাস, কতটা মানে সাতের দিমাগ। আর এদের চালটা এরা অনেক কজন মিলে এবং বেশ বড় সড়ো মাপের জাল পেতেছিল। কারণ এই তিলোত্তমার মতনও আমাদের তিলোত্তমাও প্রতিবাদ করেছিল, মেডিসিন নিয়ে প্রতিবাদ করেছিল, কারণ চাঁদা তোলা নিয়ে প্রতিবাদ করেছিল। ওর কিন্তু পরীক্ষা ছিল সামনে। এই যে প্রতিবাদটা এই কারণে করেছিল যে কেন মেডিসিনগুলো কাজ করছে না। প্রত্যেকটা পেশেন্টকে তার প্রয়োজন মতো মেডিসিন দেওয়া হচ্ছে, কিন্তু মেডিসিনগুলো কাজ করছে না। এই প্রতিবাদটা করেছিল সন্দীপ ঘোষের কাছে গিয়ে, যে মেডিসিনে মনে হচ্ছে কোনো গণ্ডগোল আছে, সেটা আমাদের মেডিকেলে ওদের যেটা আরও বিভাগ আছে সেখানটায় লিখিত দেবে বলে সন্দীপ ঘোষের সাথে একটা আলোচনা করতে স্বাস্থ্য দপ্তর মুখ্য সচিবের কাছে যে একটি লিখিত দরখাস্ত দেবে, যেখানটায় যে মেডিসিনগুলো কেন কাজ দিচ্ছে না তার জন্য অভিযোগ দায়ের করবে বলে সন্দীপ ঘোষের সাথে সরাসরি আলোচনা করেছিল। এটাই মনে হয় ওর কাল হয়ে গেছিল, যে সন্দীপ ঘোষ বুঝতে পেরে গেছিল এই মেয়েটি চোখ চারিদিকে, আর এই মেয়েটি অনেক কিছু জানতে পেরে গেছে, এই মেয়েটির কাছে অনেক তথ্য প্রমাণ চলে যাচ্ছে। আর এই মেয়েটি দিকে তখন থেকে ওয়াচ করতে শুরু করে এবং এর আরও বেশ 14-15টা বন্ধুবান্ধব আছে। মানে এই তিলোত্তমার যে ক্লাসমেট বা ফ্রেন্ড সার্কেল, সেখানেও কিন্তু এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা হতো। দেখো, কেউ সরাসরি এসে মুখ খুলছে না কেন? কোথাও না কোথাও প্রত্যেকটা মানুষের ভয়, কিন্তু আন্দোলন প্রত্যেকে করছে। কোথাও না কোথাও এদের ভয় কাজ করছে যে আজকে আন্দোলন হচ্ছে, কালকে আন্দোলন যদি থেমে যায়, তারপর যদি এই অত্যাচারটা আবারও পুনরায় আমাদের ওপর ফেরত আসে, কারণ এই বিরূপ বাক্য, তারপরে হচ্ছে এই তোমার হচ্ছে পাণ্ডে, আশিস পাণ্ডে, অভিক দে, এদের কাজ এরকম অনেক কটা মানে অ্যান্ডাই মান্ডাই চান্ডায় মানে সেই তাগড়ায় সব কটাকে পুষে রেখেছে, মদ মাংস খাইয়ে মেয়ে ছেলে মানে স্টুডেন্টদেরকে ভোগের বস্তু তাদের কাছে করে দিয়ে অনেক পুষে রেখেছে, অনেক লড়াকু সব এই 2 নম্বরই কাজ করার জন্যে গুন্ডা, ডাক্তার সিম্বল লাগিয়ে বেশ অনেক গুন্ডা পুষে রেখেছে হসপিটালের ভেতরে, এবং তাদেরকে দিয়ে পরবর্তীতে এদের ওপর টর্চার হবে না সেটার গ্যারেন্টি ওরা পাচ্ছে না। সেই কারণে অনেকেই মুখ খুলছে না, চুপ আছে, ভয়ে চুপ আছে। কারণ দেখছে যে এখন আন্দোলন চলছে, এখন সব কিছু হচ্ছে, এই আন্দোলন যখন থেমে যাবে, তারপর যদি সত্যিকারেরই তিলোত্তমার আসল খুনিরা যদি বিচার না পায়, আসল খুনিরা যদি শাস্তি না পায়, আর তিলোত্তমা যদি বিচার না পায়, আমাদের কিন্তু এখানেই বিগত 4-5 বছর এখনও থাকতে হবে। দেখেছো এই মেয়েটাকে,
এই যে কল্যাণীর তিলোত্তমাকে কি বলেছে, 5টা বছর তো পড়তে হবে, থাকতে তো হবে, তাই না? তিলোত্তমারও কিন্তু 3rd ইয়ার চলছিল, তাহলে তিলোত্তমার সামনে ফাইনাল পরীক্ষা ছিল। সেই কারণেই দেখছে তিলোত্তমা অনেক দিন ধরে থেকে অনেক কিছু জেনে গেছে। সেই কারণে তিলোত্তমার ওপর শুরু হয়ে গেছিলো মেন্টাল টর্চার। প্রথমে ভেবেছিল মেন্টাল টর্চার করে মেয়েটি যাতে ভয়ে আর কলেজে না আসে, মেয়েটি যাতে ভয়ে নিজে থেকে নিজে কিছু করে নেয়, সেই চেষ্টা করেছিল। কিন্তু এই তিলোত্তমার মতন আমাদের তিলোত্তমাও অনেক স্ট্রং ছিল, সেই কারণে ও সব কিছু চুপচাপ সহ্য করছিল, কিন্তু কিচ্ছু বলেছিল না। তাতেও দেখলো হলো না। বিকৃত মস্তিষ্ক এই শয়তান রাবণের বংশধররা, এই যে সব পিচাস নরখাদকরা যেসব রয়েছে, তাদের দেখলো তাতে হলো না। সেই কারণে তারা কি করলো, একটু থ্রেডের পরিমাণ বাড়িয়ে দিল। 36 ঘন্টার টানা ডিউটি, একটা মেয়েকে রেস্ট না দিয়ে, চেস ডিপার্টমেন্টের ধরো ওর বদলে যে অন্য কেউ আসবে তাদেরকে ছুটি দিয়ে বা তাদেরকে কাজে না, মানে তাদের সঙ্গে হয়তো সেটিং করে রেখেছে যে তুই আসবি না, ও করুক, ও এখন পরপর 3 দিন ডিউটি করবে। এটাই দেখো, উনি হুকুম যদি দেয় আর কারোর তো কিছু করার নেই, ওরাও ভয়, ওরাও ওদের প্রাণের ভয় আছে। আর দেখছে কাজ করে যদি না করে যদি আমার মাসে মাইনাটা আসে, আর এদের হাতেই তো সব কিছু। কী করলো, টানা 36 ঘন্টা ডিউটি করালো। টানা 36 ঘন্টা ডিউটি দেওয়ার পর মেয়েটার শরীরে নিশ্চয়ই আর কিছু থাকে না, কোনো শক্তি বা কোনো তেজ সেইভাবে থাকবে না, মেয়েটাকে দিয়ে স্লো পয়জন করে মারলো। তারপরে প্রথমে শুরু করলো গাড়ি টাড়ি টায়ার পাংচার করে দেয়া, হাওয়া ছেড়ে দেয়া, তারপরে হচ্ছে ভয় দেখানো। তারপরে দ্বিতীয় শুরু করলো টানা ডিউটি দেয়া, তাতেও যখন হলো না, তারপর ওরা বললো না, শত্রুকে দুর্বল ভাবলে হবে না, শত্রুকে মেয়েটা একা ভাবলে হবে না, কারণ মেয়েটি তলায় তলায় দল গঠন করছিল এবং আরও স্টুডেন্টরা সব এক জায়গায় হচ্ছিল। ওরা লিখিত জমা দেবে স্বাস্থ্য দপ্তরে, সেটা স্বাস্থ্য দপ্তর মুখ্য সচিবের কাছে লিখিত জমা দেবে, সেই খোঁজটাও সন্দীপ ঘোষ পেয়ে গেছিল। সেই কারণে এরা সকলে মিলে একটা বড় সড়ো মিটিং করলো, প্ল্যান করে এখন ধীরে ধীরে অনেক কিছু প্রকাশ হচ্ছে। মেয়েটি যখন অর্ডার দিয়ে খাবার খেয়ে কোনো খেলা দেখছিল, তারপর সেখান থেকে মেয়েটিকে ডেকে নিয়ে গিয়ে মেয়েটির ওপর টানা অত্যাচার মেয়েটিকে করা হয়, এবং মেয়েটিকে করা হয় সেই 4তলায় সেমিনার হলে নয়, চেস ডিপার্টমেন্টের কাছে নয়, হসপিটাল। আমি বলেছি না তোমাদের, বিশাল বড় এরিয়া নিয়ে হসপিটাল, কিন্তু হসপিটাল কাজ হয় ওই সামনের কিছু ঘরেই, পেছনে বিল্ডিংকে বিল্ডিং ফাঁকা, ঘরকে ঘর ফাঁকা, বেডকে বেড ফাঁকা পড়ে আছে, কিন্তু পেশেন্ট নেই, চিকিৎসা নেই, মানুষ নেই, যন্ত্রপাতি নেই। ওই সব একই বেডে 2টো পেশেন্ট রাখবে, দরকার পড়লে খাটে একটা রাখবে, মাটিতে একটা রাখবে, কিন্তু ওই রাখবে ওই একটু ছোট্ট এরিয়ার ভেতরে। বিল্ডিংকে বিল্ডিং ফাঁকা, বিল্ডিংকে বিল্ডিং ঘর খালি, সেখানটাতে বা কুত্তা বিড়াল সব ঘুমাচ্ছে, পেশেন্ট রাখছে না, পেশেন্ট রাখার জায়গা নেই। সেরকমই হয়তো 6তলায় ওকে ফাঁকা কোনো ঘরের দিকে নিয়ে গেছে। এখানে আমার তো সন্দেহ তিলোত্তমার কোনো ক্লোজ ফ্রেন্ডও হয়তো ছিল, আর এই ক্লোজ ফ্রেন্ডই কথোপকথনগুলো বাইরে লিক করেছে সন্দীপ ঘোষের কাছে। নাহলে এই সন্দীপ ঘোষ আর এরা এত বড় পরিকল্পনা কেন, কীভাবে করেছিল? কারণ মেয়েটি যে অনেক কিছু জেনে গেছিল সেটার সম্বন্ধে আলোচনা নিশ্চয়ই ফ্রেন্ড সার্কেলে হয়েছে, আর সন্দীপ ঘোষের সাথে অবশ্যই করবেন, উনি প্রেসিডেন্ট বলে কথা। কারণ যে কোনো কাজ করতে গেলে প্রেসিডেন্টের তো সই লাগবেই, কারণ প্রেসিডেন্টকে প্রথম জানাতে হবে যে হসপিটালে যে মেডিসিন আসছে বা হসপিটালে যে সেলাইনগুলো আসছে সেগুলো কিন্তু মনে হচ্ছে অরিজিনাল নয়, মনে হচ্ছে এগুলো ডুপ্লিকেট, কারণ পেশেন্টের ওপর অ্যাপ্লাই করার পর এগুলো কোনো কাজ করছে না। সেই দরখাস্তটা জমা দিতে গেলে প্রথম দিতে হবে কলেজের প্রিন্সিপালকে, তারপর প্রিন্সিপালের সই নিয়ে সেটা আরেকটা মানে লিখিত করে যাবে হচ্ছে মন্ত্রণালয়ে বা তার উপর কোনো ইয়েতে। আর ওর ভেতরে যদি কোনো ঘোটালা হয়, যদি সন্দীপ ঘোষেরই কোনো ঘোটালার এগেনস্টে যদি কেউ কিছু করে, যেমন আক্তার আলী করেছে, তিনি গোপনভাবে সম্পূর্ণ একটা সন্দীপ ঘোষের দুর্নীতিগুলোকে লক্ষ্য করেছে, সেগুলো নোট ডাউন করেছে, এবং কোন কোন ডিপার্টমেন্টে কোথায় কোথায় এই ইয়েগুলো হচ্ছে, দুর্নীতিগুলো হচ্ছে, সেইগুলোকে সিডি মানে একটা পেন ড্রাইভে বন্দি করে তারপর তোমার হচ্ছে স্বাস্থ্য বিভাগে গিয়ে জমা দিয়ে এসেছিল। সেই আক্তার আলী যে লিখিত দরখাস্তটা দিয়েছিল সেটাও কিন্তু সন্দীপ ঘোষের কাছে চলে এসেছে। তার মানে প্রথমত রাক্ষসী ভক্ষক হয়ে বসে আছে, মানে রক্ষকই ভক্ষক হয়ে বসে আছে, রক্ষকই রাক্ষস হয়ে বসে আছে,
কিচ্ছু করার নেই, সে রক্ষকের কাছে আমাদের বাঁচান, আমাদের হসপিটালে যে প্রেসিডেন্ট আছে সে এরকম দুর্নীতি করছে, আপনাদের মানে প্লিজ স্বাস্থ্য ইয়ে থেকে, স্বাস্থ্য সচিব থেকে বা স্বাস্থ্য দপ্তর থেকে আপনারা এনকোয়ারি করুন, এই ফল্ট আপনারা এই হসপিটালে পাবেন। সাথে সাথে সেই চিঠি বাইপাস হয়ে চলে আসছে সন্দীপ ঘোষের কাছে অরিজিনাল কপি। তাহলে কোথায় গিয়ে মানুষ বিচার পাবে বা কোথায় যাবে ন্যায় বিচারটা পেতে? যখন এই ন্যায় বিচার পাওয়ার জন্যই আমাদের তিলোত্তমা কোনো বড় পদক্ষেপ তুলেছিল, তখনই ওর পাগুলোকে ভেঙে দিয়েছে, ওর হাতগুলোকে ভেঙে দিয়েছে, ও যে চোখ দিয়ে দেখেছে যে এই দুর্নীতিগুলো হচ্ছে, সেই চোখ দিয়ে রক্ত বের করে দিয়েছে, ও যে মুখ দিয়ে বলেছে যে হ্যাঁ এই হসপিটালে এই দুর্নীতি হয়, হ্যাঁ ওই ডিপার্টমেন্টে এটা হয়েছে, হ্যাঁ ওই ডিপার্টমেন্টে ওটা করেছে, হ্যাঁ এই মেডিসিনগুলোর কোনো রকমের এক্সপায়ার ডেট এবং এই মেডিসিনগুলো দিয়ে কোনো রকমের পেশেন্টের ওপরে রিয়াকশান হয়নি, মানে ইমপ্রুভমেন্ট হয়নি, তারপরে মেডিসিনগুলো খারাপ আছে, হ্যাঁ আমি এগুলো তো নিশ্চয়ই বলবো, হ্যাঁ এগুলো তো আমি জানাবো, হ্যাঁ এগুলো তো আমাদের স্বাস্থ্য দপ্তরে জানানো উচিত। সেগুলোর জন্য যখন ও চিৎকার করেছে, ওর গলাটা টিপে ওর দম বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর এই সঞ্জয় রায়কে ডেকে মৃতদেহের ওপর সেক্স করানো হয়েছে, যাতে লোকের কাছে প্রথমে তো সুসাইড করে যদি চালানো যেত তাহলে রেপটা বেরোতো না। প্রথমটা চেষ্টা করেছিল, প্রথম ডায়েরি কিন্তু লিখেছিল অচেতন অবস্থায় পাওয়া গেছে। এই টালা থানার প্রথম ডায়েরি যেটা এফআইআর করা হয় সেটা লেখা হয়েছিল অচেতন অবস্থায় পাওয়া গেছে। যে প্রথম ডায়েরিটা নাকি যেটা এফআইআর করেছিল সেটা খুঁজেই পাওয়া যাচ্ছে না। তারপরে সেকেন্ড এফআইআরটা বেরিয়েছে, তাহলে একটা মৃত মেয়েকে অচেতন লিখে দিল, যাতে এরা ইনভেস্টিগেশন যদি না করতো তাহলে আজকে সব ধামাচাপা পড়ে যেত, কেউ জানতেই পারতো না অ্যাকচুয়ালি ওই হসপিটালের মধ্যে ঘটেছেটা কি। এরা দুরকম মাস্টার স্ট্রোক রেখেছিল, দুরকম প্ল্যান রেখেছিল। প্রথম প্ল্যান সুসাইড, দ্বিতীয় প্ল্যান রেপিস্টকেও রেডি করে রেখেছে, যদি সুসাইড মেনে নেয় তাহলে তো ওর বাবা মা নিয়ে চলে গেল, পোড়ানো হয়ে গেল সমস্ত। কারণ ময়না তদন্তকারী কারা? সন্দীপ ঘোষ যাদেরকে চুজ করেছে তারা। আর ফরেন্সিক ডিপার্টমেন্ট কারা, মানে কারা ফরেন্সিক মানে ইনভেস্টিগেশন করছে টালা থানার, যে যারা ইনভেস্টিগেশন করছে কারা? সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ লোক। এমনকি বলছে ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্টের লোককে অভিক দে, বিরুবাক্ষ, এরা যারা ডক্টর তারা ফরেন্সিক ডিপার্টমেন্টে বা ওই যে বলে ওই যে ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্টের লোক কী করে হলো? এরা ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্টের লোক, টালা থানা থেকে ছবি দেখিয়ে বিবরণ দেওয়া হচ্ছে, মানে এদের প্রি প্ল্যান ছিল। কিন্তু প্ল্যানটা এইভাবে জনরোষে বদলে যাবে, এদের এই প্ল্যানটা এইরকমভাবে হাতে নাতে ধরা পড়বে, এদের এই কাঁচা মানে পাকা কাঁচা খেলাটা এইভাবে জনরোষের মুখে পড়ে এইভাবে ভেস্তে যাবে, কখনোই ভাবতে পারিনি যে আমাদের পশ্চিমবঙ্গ এত ইন্টেলিজেন্ট মানুষ বসবাস করে, যারা প্রতিবাদের ঝড় যখন তুলবে থামাতে পারবে না। ভাবতে পারিনি যে সত্যি পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ব্রেন এতটা শার্প যে সে দেখেই বলে দিয়েছে যে এটা সুসাইড নয়, এটা রেপ। এবং সেখান থেকেই সাধারণ মানুষ যে এই রকম বিক্ষোভ, এই রকম মিটিং, এই রকম মিছিল, এই রকম আন্দোলনের রূপ নেবে এরা কেউ ভাবতেও পারেনি। কারণ আরজি করের ঘটনা এটা নতুন নয়, আর এই আরজি করের ঘটনাটা বহু জায়গায় ঘটছে, বহু জায়গায় ঘটে চলেছে, বহু জায়গায় ঘটছে, কন্টিনিউ ঘটছে। সেখান থেকে মানে এরা ভাবতে পারেনি প্রথম প্ল্যানটা যদি কাজ করে যেত দ্বিতীয় প্ল্যানে আসতো না। দ্বিতীয় প্ল্যানটা করতে গিয়ে এরা সেইভাবে পাকাপোক্তভাবে রেডি হয়নি। আর দ্বিতীয় প্ল্যানটা মানে এই টালা থানার এই বিনীত গোয়েলকে আর তার ডিপার্টমেন্টের লোকরা এত ভুলভাল কিছু ভুলভাল কিছু ইয়ে করেছে, যে তদন্তে দেখিয়েছে, আরও মানুষ পাবলিক বিশ্বাস করেনি। যখন বিশ্বাস করেনি তখন ছুঁড়ে ফেলেছে। এদের তোমার ইনভেস্টিগেশন দেখেই সাধারণ লোক বুঝে গেছে যে এটা কি হচ্ছে, এটা তো কোনো ইনভেস্টিগেশন না, এটা তো পুরো বরং উল্টো খেলা হচ্ছে, এটা তো পুরো এই মানে এই নোংরা কাণ্ডটাকে ঢাকার জন্যে এভিডেন্স নষ্ট করা হচ্ছে। তারপর তো পাবলিকের রোষ আজকের ডেটে তোমরা সবাই জানো কি রূপ নিয়ে নিয়েছে। এইবার যেটা তোমাদের বলতে আসি, সঞ্জয়কে ডেকে রেপ করানো হয়েছিল। কারণ কালকে আমি রাতে একটা ভিডিও দিয়েছি যেখানটায় জানা যাচ্ছে যে হসপিটালে কর্মরত আরও 2
ওই হসপিটালেই কাজ করে আরও দুজন দেখেছে যে ওপর থেকে লিফটে করে, যে লিফট বন্ধ থাকে সন্ধ্যের পর, সেই লিফটে করে কাপড়ে মুড়িয়ে একজনকে নামানো হচ্ছে। তখন তারা জিজ্ঞেস করেছিল যে এটি কে। তখন যারা ছিল তিলোত্তমাকে নিয়ে যারা নাম ছিল তারা বলেছিল এটা একটা ডাক্তার, লেডি ডক্টর, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। তো সেটা নিয়ে ওনারা ওই কাজ করে, তো এখানে অসুস্থ হতেই পারে, হসপিটালে কাজ করে, অসুস্থ হবে না তা তো না, তার জন্য এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যাস এরকমই তারাও জিজ্ঞেস করেছে দুটো কোশ্চেন, ওরাও এরকম অ্যান্সার দিয়ে তারপরে ওখান থেকে ওরাও বেরিয়ে গেছে, ওরাও চলে এসেছে। তারা কালকে জবানবন্দি করেছে সিবিআইয়ের কাছে এবং এটি বলেছে সেই রাতে কিন্তু আমরা দেখেছিলাম ওপর থেকে লিফটে করে একটা চাদর মুড়িয়ে একটা রুগীকে নিয়ে আসা হচ্ছিল এবং আমরা জিজ্ঞাসা করেছি, তখন বলেছে উনি একজন লেডি ডক্টর এবং ওনারা অসুস্থ হয়েছে, তাই ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে। নিশ্চয়ই সিবিআই বসে থাকবে না, সিবিআই যখন তদন্তে নেমেছে তখন কোথা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু জেনে আনবে, জেনে দেখবে, জেনে খুঁজে বের করবে, সেটাও আমরা আমাদের সকলের সামনে আসবে। এবার তারা যারা খবরটা দিয়েছে তারা নিজেদের পরিচয় এখন গোপন রেখেছে, সবাই গোপনই রাখছে, কারণ যেন সবারই প্রাণের ভয় আছে। আর সাধারণ মানুষরা যারা ভিডিও করছে, কারোর ব্যাংক অ্যাকাউন্ট লক করে দিচ্ছে, কারোর বাড়িতে পুলিশ পাঠিয়ে ঘেরাও করছে, কারোর কাছ থেকে তার সমস্ত ডিভাইস কেড়ে নেওয়া হচ্ছে, কারোর বাড়িতে তোমার হচ্ছে প্ল্যানে গড়বড় আছে সেই জন্য চিঠি পাঠিয়ে দিচ্ছে, কীভাবে অত্যাচার চলছে দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই। সেই কারণে প্রত্যেকটা মানুষই তার আত্মগোপন করে রাখছে। আজকে যাই হোক, যেভাবে হোক, আজকের বিষয়টা হচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস, ওনাকে আজকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে, কালকেও ডাক করিয়েছে, আজকেও ডাক করিয়েছে। ডাক করিয়ে কী জিজ্ঞাসা করলো মেনলি উনি কিন্তু ওই হসপিটালের কেউ না, তারপরও সেই দিন ওই হসপিটালে কেন ছিল? উনি সন্দীপ ঘোষের কেউ, সন্দীপ ঘনিষ্ঠ। অভিক দে, বিরূপাক্ষ, ওনারা হচ্ছে সন্দীপ ঘোষের কাছের লোক। আশিস কুমার পাণ্ডে যে আরজি করের ইয়েতেই এক হোটেলে, কাছাকাছি একটা হোটেলে নাইট কাটিয়েছিল এবং সেইটাও প্রমাণ পেয়েছে। সেই হোটেলের তোমার হচ্ছে খাতাও চেক করা হয়েছে, সেখানেও দেখানো হয়েছে উনি বলেছেন আমার গার্লফ্রেন্ডকে নিয়েছিলাম, যেটা খাতার সাথে ওনার বলার বয়ানের সাথে কোনো ম্যাচ হয়নি। ঠিক তেমনি বিরূপাক্ষকেও এবার শুরু হয়েছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আর সিবিআইয়ের কাজই হচ্ছে কথার জালে, কারণ যারা মিথ্যা কথা বলে তারা কন্টিনিউ একরকম কথা বলে না, তারা কথা বারবার বয়ান পাল্টাতে থাকে, কারণ উনি যেটা বলবে তারই ক্রস কোশ্চেন ওনারাও করবে, সেখান থেকে ওনাদের যেটা নেয়ার ওনারা সেটা নিয়ে নেবে। তাছাড়াও এসআইকেও আজকে ডাকা হয়েছে, টালা থানার এসআইকেও, কারণ সেই দিন যখন প্রথম উনি দেখেন তিলোত্তমা কীরকমভাবে পড়েছিল, ওনার বয়ানটা নেওয়ার জন্য আজকে ওনাকেও ডাক করানো হয়েছে। তো যেখানে যা বিরূপাক্ষ বলছে যে আমাকে ওখানে ডাকা হয়েছিল কি আরজি করে মেডিকেল কাউন্সিলর থেকে একটা টিম গিয়েছিল, সেটা আগেই বলা হয়েছে, মানে একটা টিম গিয়েছিল এবং সেই টিমের মধ্যে ওনারও নাম ছিল। সেই কারণে মানে এই যে আরজি কর মেডিকেল কাউন্সিলর থেকে একটা টিম তৈরি করা হয়েছে। আরজি কর কার দখলে ছিল? সন্দীপ ঘোষ একটা টিম বানিয়েছিল, মানে ওনার যাদেরকে দিয়ে 2 নম্বরই কাজ করানো যায়। যেমন বিরূপাক্ষ, বলিস নামটা আমার নাম বিরূপাক্ষ, কিচ্ছু হবে না, যা তোর কলেজের প্রফেসরকে গিয়ে বলগা, রেজিস্ট্রেশন চাই তো নাকি, ফেল করালে ভালো লাগবে, থ্রেড দিচ্ছে স্টুডেন্টকে, ফেল করালে ভালো লাগবে, আর যদি বলিস না ভালো লাগবে তাহলে ফেল করাবো, কাটতে থাকবি কোর্টের চক্কর। আর ফেল করালে করাতো কিসে জানো? ওই প্র্যাকটিক্যাল, মানে যেগুলো ওরা প্র্যাকটিক্যাল করতো সেটার তো কোনো রিভিউ আসে না, সেখানে তো কোনো রিভিউ করতে পারবে না, মানে খাতা কলমে মারবে না, অন্যদিকে মারবে। এইসব ছোটো সব বাবা মা অনেক স্বপ্ন নিয়ে ছেলেরা পড়তে যায়, আর এইসব ঝুট ঝামেলায় আমাদের মতো সাধারণ ঘরের পরিবারের ছেলে মেয়েরা বা তার বাবা মারাও চায় না আমার ছেলে মেয়ে এইসব ঝুট ঝামেলায় পড়ুক। 2-4 লাখ টাকা যদি বলে চাইছে, এত টাকা তো তোর পড়ার পিছনে খরচ করছি না, আর 2 লাখ টাকা ওদের দিয়ে তোর জীবনটা বাঁচা, এটাই করে বেশিরভাগ। তো যাই হোক, অভিক, বিরূপাক্ষ, আশিস, এসআই সবাইকেই আজকে আমরা চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
এর ভেতর থেকেও টুকরো টুকরো করে অনেক খবর উঠে আসছে আমাদের কাছে, এবং সেই খবরগুলো যেটুকু সম্ভব সেটুকু তোমাদের কাছে আমি বলার চেষ্টা করছি। হসপিটালে কর্মরত দুই মানে কর্মরত দুই, ওটাকে কি বলে, ওখানে কাজ করে দুই কর্মী, ইয়েস, কর্মরত মানে কর্মী, দুই কর্মীকে সেই রাতে দেখা যায় তারা নিজের চোখে দেখেছে যে একটা কাপড়ে মুড়িয়ে একটা মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে, ওপর থেকে নিচে নামানো হচ্ছে, এবং বলছে ওনার অসুস্থ, উনি ডাক্তার, তাই ওনাকে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। যেটুকু শুনছি, আমরা শুনেছি আইসিইউ আর সেমিনার হল মুখোমুখি, সেমিনার হল থেকে আইসিইউ রুম বেশি দূরে নয়, তাই ওকে সেমিনার হলেই ফেলার জন্য তখন নিয়ে আসছে। আর সেই মুহূর্তে, সেই সময় সন্দীপ ঘোষ কোথায় ছিলেন, উনি বারুইপুর স্টেশনের কাছাকাছি একটা তোমার শিশু হসপিটালে ছিলেন, আর ওনার ড্রাইভার বাড়িতে ছিলেন, গাড়ি বাড়িতে ছিল। ওনার ড্রাইভারকে ফোন করে বাড়ি থেকে গাড়ি নিয়ে ওনাকে ওখান থেকে নিয়ে ভোরবেলায় 4টে সাড়ে 4টে নাগাদ আরজি করে ঢুকে পড়ে। সেটাও আমরা খবর মারফত জানতে পেরেছি, এবং সন্দীপ ঘোষের ড্রাইভারই জানিয়েছে। যখন জিজ্ঞাসাবাদের বেড়াজালে পড়ে গেছে, প্রথম দিকে তো মিথ্যে বলছিল যে 9টা সাড়ে 9টায় ফোন করেছে, মানে 6টা সাড়ে 6টায় ফোন করেছে, আমি ওনাকে বাড়ি থেকে এনেছি। পরে যেটা জানা গেল, ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে যে ওনার ফোনের টাওয়ার এখানে এখানে ছিল, আর ড্রাইভারেরও ফোনের টাওয়ার এখানে। তখন ড্রাইভার বলতে বাধ্য হয়, হ্যাঁ আমাকে রাত 3টের সময় ফোন করে, 3টে সাড়ে 3টায়, তারপর আমি ওখান থেকে বারুইপুরের ওখানে যাই, ওখান থেকে ওনাকে নিয়ে আরজি করে নামাই। আরজি কর 4টের দিকে, আমাদের 4টের দিকে, 4টে সাড়ে 4টায় ঢুকে গেছে, আর 6টা সাড়ে 6টায় আবার উনি আরজি কর থেকে বেরিয়ে আসেন। তারপর আবার 8টা সাড়ে 7টা সাড়ে 8টায় লোক দেখানো যায়, তার মধ্যেই সঞ্জয়কে দিয়ে বলেছে রেপটা করে ফেল, আর পোশাক টোশাকগুলো এমন করে নাহলে। কি সুন্দর সঞ্জয় প্রথমে বেরিয়ে এসে বলছে, হ্যাঁ আমি রেপ করেছি, আমার ফাঁসি দিয়ে দাও। কত সুন্দর, একবারে 10-12 ঘন্টাও লাগেনি, পুরো প্রবলেম সলভ হয়ে গেছিলো। আর আজকে কতদিন হয়ে গেল, 9 তোমার হচ্ছে 30, তাই তো, আজকে হচ্ছে 22শে সেপ্টেম্বর, তার মানে 9 তারিখে হয়েছে, 9 তারিখ, আর এদিকে 30, 31, তোমার হচ্ছে 20 দিন, আর এদিকে 22 দিন, 40-42 দিন হতে গেল। ওইদিকে সেদিন 14 ঘন্টার মধ্যে সব প্রবলেম সলভ করে ফেলেছে, আর এখন এতদিন হওয়ার পরেও এখনও অবধি কোনো রকমের ইয়ে পায়নি। কি অবস্থা, কত বড় ষড়যন্ত্র দেখো। যেদিন মৃতদেহ উদ্ধার হয় সেদিন টালা থানার ওসির সাথে সন্দীপ ঘোষের কথোপকথন, মানে সেটিং করছে। বডি পাওয়া গেছে সকালবেলায়, মানে 9টা সাড়ে 10টা, ফোন এসে 10:30টার মধ্যে টালা থানার ওসি চলে গেছে। এফআইআর লেখা হয়েছে রাতে, সকালে কিন্তু একটা এফআইআর হয়েছিল যেটা হারিয়ে গেছে। চালান ছাড়াই লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, চালান এখন কাটা হয় না। কত একটা মেয়ের মৃতদেহকে লুকানোর জন্যে সমস্ত দিক থেকে গাফিলতি, ব্যাস এবার না হচ্ছে কি পিসিং। এই তো আমাদের ঢাকগুড়গুড় ইয়ে বেরোলো, বাঁকুড়া কি যেন, আমি ভুলে যাই, অনুপ, চেহারাটার অবস্থা দেখেছো? কি লাভ, এই যে বাচ্চা ছেলে মেয়ের রক্ত চুষে খেয়ে, গরিবের টাকা মেরে খেয়ে, সবারকে এই ধ্বংসের পথে পাঠিয়ে, এদের যে চুষে তোমরা যে সিরিঞ্জ দিয়ে যে ওদের দেহ থেকে সমস্ত রক্তগুলো বের করে নিজেদের মুখে ঢুকিয়ে খাচ্ছ, লাভটা কি হচ্ছে? শেষে তো তোমাদের সব সিরিঞ্জের রক্তগুলো সব চুঁ করে টেনে নিয়ে ওই জেলের ঘানি কানটা আনতে হচ্ছে। লাভটা কি হচ্ছে? সমস্ত কর্মের ফল এখানেই দিয়ে যেতে হবে। প্রত্যেককে বলবো, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আমাদের জাস্টিস আমাদের পেতেই হবে, আমাদের জাস্টিস আমাদের পেতেই হবে এবং দিতেই হবে। 44 দিন হতে চললো না তিলোত্তমার, মানে 9 তারিখে 9 আগস্ট হয়েছে, আজকে 22শে সেপ্টেম্বর, এখনও অবধি মেয়েটি বিচার পেল না। তাই উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আমাদের অধিকার থেমে থাকলে হবে না, কেড়ে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে।